প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলতে এসেছি। বিষয়টি হচ্ছে কৃষি তথ্য সার্ভিস। কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের একটি মিডিয়া উইং, যেটি কিনা প্রান্তিক পর্যায় পর্যন্ত কৃষকদের সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই বিষয়ে সর্বাধিক তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন মশিউর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্যার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে কৃষি তথ্য সার্ভিস, যেটা কিনা একেবারে প্রান্তিক পর্যন্ত বা রুট লেভেল পর্যন্ত কৃষকদের তথ্য পৌঁছে দিতে সাহায্য করে, বিষয়টা আসলে কিভাবে কাজ করে বা এটার উদ্দেশ্যটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। কৃষি তথ্য সার্ভিস বাংলাদেশের অত্যন্ত পুরাতন একটি প্রতিষ্ঠান। 1961 সালের জন্ম হয়। পরবর্তীতে আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে প্রথমে নাম ছিল কৃষি তথ্য সংস্থা। 1985 সালে এটার নাম পরিবর্তন হয় এবং কৃষি তথ্য সার্ভিস নাম হিসেবে কাজ করে আসছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন 17টি দপ্তর সংস্থার মধ্যে কৃষি তথ্য সার্ভিস অন্যতম এবং এই কৃষি তথ্য সার্ভিসকে কৃষি তথ্য মন্ত্রণালয়ের মিরর বা মিডিয়া হিসেবে বিবেচনা করা হয়। এই কৃষি তথ্য সার্ভিস বিভিন্ন পদ্ধতিতে আমাদের যে প্রান্তিক পর্যায়ে কৃষকগণ জনগোষ্ঠী আছে, কৃষি কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত, তাদেরকে বেশি পরামর্শমূলক সেবা দিয়ে থাকে। আমরা আমাদের এই সেবা দেওয়ার মিডিয়া হিসেবে আমরা প্রিন্ট মিডিয়াকে ইউজ করে থাকি, আমরা ইলেকট্রনিক মিডিয়াকে ইউজ করে থাকি এবং একই সাথে অনলাইনকেও আমরা ইউজ করে থাকি। সোশ্যাল মিডিয়াকেও আমরা ইউজ করে থাকি। আচ্ছা, যদি আমি একটু জানতে চাই যে তৃণমূল পর্যায়ে হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সাথে সেভাবে সংশ্লিষ্ট না, বা কারো কাছে হয়তো কোনো ডিভাইস নেই, সেক্ষেত্রে আপনারা তাদেরকে কিভাবে তথ্যগুলো পৌঁছে দেন? আচ্ছা, আসলে অনলাইন মিডিয়াটা এটা নতুন সংযোজন আমাদের, যেহেতু আমাদের ইন্টারনেট সেবা এখনও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেনি। তার আগে আমি আমাদের মূল সেবার কাজগুলি বলে থাকি। আমি যে বলেছিলাম যে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা প্রতি মাসে কৃষি বিষয়ক একটি ম্যাগাজিন বের করে থাকি, যার নাম হচ্ছে কৃষি কথা। এটি প্রত্যেক বাংলা মাসে বের হয়ে থাকে এবং এটির নামমাত্র ভর্তুকি মূল্যে 5 টাকা মূল্যে আমরা কৃষকদের দিয়ে থাকি। কৃষক গ্রাহক হওয়ার পরে অন্তত এক বছরের জন্য গ্রাহক হয় এবং 1 বছর সে এই ম্যাগাজিনটি পেয়ে থাকে। গ্রাহক হওয়ার উপায়টা কি? গ্রাহক সে কয়েকভাবে হতে পারে। সে নিজে অনলাইনে সাবস্ক্রাইব করে পেমেন্ট করে গ্রাহক হতে পারে, অথবা সেই যেখানে বসবাস করে সেখানকার স্থানীয় উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেও টাকা দিয়েও সে গ্রাহক হতে পারে। এবং একই সাথে কৃষি তথ্য সার্ভিসের কিছু আঞ্চলিক কার্যালয় রয়েছে, সেখানে আমাদের কর্মকর্তারা কাজ করছেন, তাদের মাধ্যমেও যে কেউ গ্রাহক হতে পারে। আচ্ছা, এই যে আপনারা পত্রিকা দেন প্রতি বাংলা মাসে, সেটা সম্পর্কে আসলে রুট লেভেলের কৃষকরা কি জানেন? অনেকেই জানে। এই পত্রিকাটাতে মূলত কৃষি বিষয়ক লেখা থাকে। আমাদের যারা কৃষি বিজ্ঞানী আছে, কৃষি বিশ্ববিদ্যালয়গুলির টিচাররা আছে এবং কৃষির সাথে যারা জড়িত, তারা এই সমস্ত সময় উপযোগী লেখাগুলি আমাদেরকে দিয়ে থাকে। এই লেখাগুলি আমরা আমাদের মতো করে, বিশেষ করে কৃষকদের জন্য যেন সহজ হয়, তাদের মতো করে আমরা এই লেখাটা আমরা পত্রিকায় প্রচার করে থাকি। এবং এই লেখাটা আমরা বিশেষত আমাদের কাজ করার ক্ষেত্রে, আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অন্যতম একটি বড় সংস্থা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার নাকি উপজেলা এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত কর্মচারী রয়ে গেছে আর কি। তো আমরা তাদের সহযোগিতা নিয়ে থাকি, তাদের মাধ্যমে আমরা প্রচারণা করে থাকি যে এরকম একটি চমৎকার ম্যাগাজিন কৃষি AIS বের করে থাকে এবং গ্রাহক হলে 1 বছর তারা এই সেবাটা পেয়ে থাকবে। তো আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করে থাকে এবং যারা আগ্রহী কৃষক, তারা আসলে নিজের আগ্রহে তারা এটা হয়ে থাকে। আর একবার যে গ্রাহক হয়েছে, সে আসলে প্রত্যেক বছরই সেটা নিজের ইচ্ছাতে রিনিউ করে থাকে। তো এটা আমরা আমাদের ম্যাগাজিন যেটা আছে সেটার পিছনে কিন্তু আমরা বলে দিই যে কী করে গ্রাহক হতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে। এছাড়া আমাদের যে ওয়েব পোর্টাল আছে, সেখানেও বিস্তারিত লেখা আছে যে সে একজন গ্রাহক কীভাবে গ্রাহক হতে পারবে এবং কার সাথে যোগাযোগ করতে হবে। কেউ যদি লেখা দিতে চায়, সে কিভাবে লেখা দিবে, কার সাথে লেখা দিবে, কতদিনের মধ্যে সেটা প্রচার করবে, সব কিছু আমাদের ওয়েবসাইটে আসলে সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বলছিলেন, আরও শুনলাম যে 17টা আসলে দপ্তর রয়েছে। তাহলে সেই দপ্তরগুলোর সাথে আপনারা আসলে সমন্বয় সাধনটা কিভাবে করে থাকেন? এই সমন্বয় সাধনটা মূলত আসলে কৃষি মন্ত্রণালয় করে থাকে। আপনি জানেন কিনা যে প্রত্যেক মাসে কৃষি মন্ত্রণালয় একটি সমন্বয় সভা করে থাকে এবং সেই সমন্বয় সভায় 17টা দপ্তর সংস্থার প্রধানরা সেখানে থাকেন।
সেই অনুষ্ঠানগুলিতে সেই মিটিংটাতেই আসলে প্রত্যেক দপ্তর সংস্থা তাদের আন্তঃযোগাযোগটা সেরে নেয় এবং বিশেষ করে কৃষি তথ্য সার্ভিস প্রত্যেকের সাথে তখনই নিবিড় যোগাযোগ করে। এছাড়া প্রত্যেক দপ্তর সংস্থার একটা উইং আছে যারা, এবং আমার এআইএসেরও একটা উইং আছে যারা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে তাদের সুবিধা অসুবিধা, তাদের লেখা প্রচার করা, তাদের অনুষ্ঠান প্রচার করা, এই জাতীয় কাজগুলি করে থাকি আমরা। আচ্ছা, তো এই যে সংস্থার পরিধি, এটা কি আসলে শুধু প্রচার মাধ্যমেই সীমাবদ্ধ? আমরা এই প্রচারণার কাজগুলি অনেকভাবে করে থাকি। আমি প্রিন্ট মিডিয়ার কথা বলেছি, মাত্র একটি বললাম কৃষি কথা। আমরা কৃষি তথ্য বার্তা নামে একটি বুলেটিনও বের করে থাকি এবং এটা বিনা পয়সায় আমরা দিয়ে থাকি। এছাড়াও আমাদের, আপনারা জানেন যে বাংলাদেশ বেতার কৃষি বিষয়ক অনেক অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানের বিষয়বস্তু, টকার সবকিছু কিন্তু কৃষি তথ্য সার্ভিস এগুলি নির্ধারণ করে দেয়, কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলি। এছাড়া আমাদের নিজস্ব ইউনিট আছে যারা নাকি কৃষি বিষয়ের উপর ভিডিও ডকুমেন্টারি তৈরি করে থাকে। আমরা অনেক ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছি। এখন এই ভিডিও ডকুমেন্টারিগুলি আমাদের কৃষি তথ্য সার্ভিসের 11টি আঞ্চলিক কার্যালয় রয়েছে বাংলাদেশে। এই সমস্ত প্রত্যেকটি আঞ্চলিক কার্যালয়ে একটি মোবাইল সিনেমা টিম আছে, ভ্যানের মাধ্যমে তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে কৃষকদের মাঝে সন্ধ্যার পরে অথবা কৃষকদের উপযোগী সময়ে অথবা কৃষক মাঠ স্কুল আছে সেই সমস্ত স্কুলগুলিতে, অথবা অনেক জায়গায় জানেন যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট যেখানকার স্টুডেন্ট যারা আছে তাদের মাধ্যমে আমাদের এই ভিডিও ডকুমেন্টারি, আমাদের তৈরি করা কৃষি বিষয়ের সাকসেস স্টোরি এবং টক শো, পডকাস্ট ইত্যাদি সব কিছু আমরা একেবারে হাতে কলমে ওদের অনুষ্ঠানে, ওদের বাড়ির, ওদের আঙিনায় গিয়ে দেখিয়ে থাকি। আরও একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে আপনাদের একটি হেল্পলাইন নম্বর রয়েছে। এটি আসলে সক্রিয় কখন থাকে এবং এটি ব্যবহারের জন্য আসলে কোন নম্বরে যোগাযোগ করতে হবে? আমাদের এই কল সেন্টারটাকে আমরা নাম দিয়েছি কৃষি কল সেন্টার। এটির নাম্বার হচ্ছে 16123 16123। এটি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, রবি থেকে বৃহস্পতিবার, এই 5 দিন 12 ঘন্টা করে আমরা সেবা দিয়ে থাকি। মূলত আমাদের কৃষক সহ কৃষির সাথে যারা জড়িত তারা কিন্তু প্রচুর কল করে আমাদের এই কল সেন্টারে, এবং আমাদের অফিসাররা তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে। যদি কোনো কারণে আমাদের অফিসাররা ইনস্ট্যান্ট উত্তর না দিতে পারে, বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে কল ব্যাক করা হয় এবং তাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা হয় কৃষকদেরকে। কৃষি হেল্পলাইন নম্বর, এটা নিয়ে জানতে চাই, এই নম্বরে ফোন করে আসলে কৃষকরা কী ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি জানতে চান? কৃষকরা সাধারণত তার কৃষিকাজ করতে গিয়ে মাঠে যে সমস্ত ফসলগুলি আছে সেটা উৎপাদন করতে গিয়ে, অথবা সার প্রয়োগ করতে গিয়ে, অথবা বালাইনাশক প্রয়োগ করতে গিয়ে, অথবা সেটা সংরক্ষণের পর সেটা কিভাবে প্রসেস করবে, সেই সমস্ত সমসাময়িক বিষয়গুলির উপরে তারা সাধারণত বেশি প্রশ্ন করে থাকে। আমি যদি উদাহরণ হিসেবে বলি, এই মুহূর্তে হয়তো মাঠে আমন ধান আছে। এখন আমন ধান করতে গিয়ে মাঠে যদি কোনো পোকা লেগে থাকে, এই পোকাটা কিভাবে দমন করতে হবে, এই জাতীয় পরামর্শ তারা চেয়ে থাকে। বুঝতে পেরেছি। আচ্ছা, উত্তম কৃষি চর্চার ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের প্রচারণা চালাচ্ছেন এখনো পর্যন্ত? উত্তম কৃষি চর্চার ধারণাটা বাংলাদেশে খুব পুরনো নয়, কাজ করছে নতুনই বলতে হবে। তো আমরা কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রজেক্ট আছে, পার্টনার নামে একটি প্রজেক্ট, তারা এটার উপরে কাজ করছে। এবং বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল আছে একটা অর্গানাইজেশন, তারাও এই উত্তম কৃষি চর্চা, বা আমরা সংক্ষেপে এটাকে গ্যাপ বলে, GAP, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, তো গ্যাপের উপর কাজ করছে। তা আমরা নিজেরা এআইএস সরাসরি গ্যাপ নিয়ে কাজ করছি না, কিন্তু যারা গ্যাপ নিয়ে কাজ করছে তারা কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই তথ্যটুকু আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের লেখার মাধ্যমে, আমাদের বিভিন্ন লিফলেট আমরা বের করে থাকি, অসংখ্য লিফলেট বের করে থাকি আমরা। তাহলে এই প্রচারণের মাধ্যমগুলো একটু বিস্তারিত জেনে নিই। এই প্রচার বললাম তো, একটা হচ্ছে আমাদের লিফলেট আমরা বের করি, আমাদের হেডকোয়ার্টার যেমন বের করে, একই সাথে বাংলাদেশে যে 11টি অঞ্চল আছে তারাও তাদের চাহিদা অনুযায়ী লিফলেট তৈরি করে। এই লিফলেটগুলি DA এর মাধ্যমে একেবারে কৃষক পর্যায়গুলি বিতরণ করা হয়। আমি একটু আগে বলেছিলাম যে সিনেমা শো দেখানো হয়, সিনেমা শোর পর এই সমস্ত লিফলেটগুলিও খুব বিতরণ করে, এবং কৃষকরা অত্যন্ত আগ্রহ নিয়ে সিনেমা শোটা দেখে এবং এই লিফলেটগুলি নিয়ে থাকে। তো গ্যাপের প্রচারণাটাও আসলে আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে করে থাকি। আচ্ছা, আপনারা কি কোনো চ্যানেলের সাথে সমন্বয় করেন বা কোনো রেডিওর হেল্প কি নেন? আমাদের নিজস্ব একটি কমিউনিটি রেডিও আছে, সেটি হচ্ছে বরগুনায়
এটা অবস্থিত, বরগুনার আমতলীতে অবস্থিত। এই রেডিও চ্যানেলটি স্থানীয় কৃষির সমস্যার উপর এবং বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় কৃষকদের খুব সতর্ক করার একটা দায়িত্ব আমাদের উপর চলে আসে। এটা কি দক্ষিণবঙ্গ নির্ভর নাকি পুরো মূলত দেশের? দক্ষিণবঙ্গ, হ্যাঁ, না পুরো দেশ না, এটা কমিউনিটি এফএম রেডিও, একটি নির্দিষ্ট এলাকা ভিত্তিক আর কি। তো সেই এলাকার কৃষকদেরকে দুর্যোগমূলক আবহাওয়ার ব্যাপারে তারা প্রয়োজনীয় সংবাদ দেয় এবং সেই সাথে ওই অঞ্চলের কৃষির সাথে সম্পর্কিত এমন বিষয়গুলোর উপর তারা অনুষ্ঠান করে থাকে। টকশোর মাধ্যমে, গানের মাধ্যমে, বিভিন্ন ড্রামার মাধ্যমে এই প্রচার প্রচারণা করে থাকে। আচ্ছা, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বিশ্বের, বাংলাদেশও তো এর বাইরে নয়, এবং আবহাওয়া বা কোনো একটা দুর্যোগের দ্রুত কিভাবে আপনারা তথ্যগুলো পৌঁছে দেন? প্রথম যে কাজটি আমরা করি, যে কোনো এই ধরনের দুর্যোগ আসলে আমরা আমাদের ওয়েবসাইটে এই দুর্যোগের নোটিশটা, চিঠিটা প্রচার করে থাকি এবং চিঠিতে বলা থাকে দুর্যোগটা কি, তার ধরনটা কি, কবে আঘাত হানতে পারে এবং কৃষকদের সে সময় কি করণীয়, এই জাতীয় কিছু পরামর্শমূলক চিঠি তৈরি করি এবং এই চিঠিটা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেয় এবং একই সাথে আমাদের আঞ্চলিক কার্যালয়গুলিকে দিয়ে থাকি। এছাড়াও আমাদের অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে ডিএর সকল পর্যায়ের কর্মকর্তারা জড়িত, তাদেরকেও আমরা এই তথ্যগুলি ন্যূনতম সময়ের মধ্যে দিয়ে থাকি এবং তাতে কৃষকরা হয় কি অল্প সময়ের মধ্যে তথ্যটা পেয়ে যায় এবং তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আচ্ছা, বাংলাদেশ যদিও খুব ছোট একটা দেশ, কিন্তু এর মাটি অনেক সমৃদ্ধ, যে কোনো ধরনের ফসলই এখানে ফলে। কিন্তু এই ছোট দেশেও তো অনেক ভ্যারাইটি আছে, কোথাও চরাঞ্চল, কোথাও হয়তো সমুদ্রের পানি বেশি, আলাদা আলাদা করে কৃষিটা তো ভিন্নতা। তো আপনারা যখন প্রচারণা চালান, আলাদা করে সেই অঞ্চলের জন্য আসলে প্রচারণা চালান নাকি একইভাবে পুরো বাংলাদেশের জন্য? কিছু কিছু বিষয় আছে যেটা আসলে সার্বিকভাবে সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে, কিন্তু এলাকা ভিত্তিক আমি যদি লবণাক্ততা সমস্যা এলাকার কথা বলি, সেখানের জন্য বিশেষ বিশেষ কিছু ফসল উপযোগী। তো ওই এলাকার কৃষকদের জন্য তারা কি ফসল আবাদ করা উচিত, কিভাবে করা উচিত, তাদের জন্য শুধুমাত্র আমরা কিছু প্রচারণা লিফলেটের মাধ্যমে, স্থানীয় রেডিওর মাধ্যমে এবং সিনেমা শোর মাধ্যমে আমরা এটা আয়োজন করে থাকি। তো এটা হাওরের অঞ্চলে হতে পারে, পাহাড়ি অঞ্চলে হতে পারে, আমার লবণাক্ত অঞ্চলে হতে পারে, অথবা যে সমস্ত অঞ্চলে আপনার তাপমাত্রা খুব বেশি, মঙ্গা অঞ্চলে হতে পারে। এলাকা ভিত্তিক আমরা আলাদা আলাদা অনুষ্ঠান প্রচারণা করে থাকি। এই যে আমরা দেখছি মঙ্গা অঞ্চলে শুধু B33 ধানটা এত ভালো ফলে, দেশের অন্য কোথাও ফলছে না। আপনারা যখন বীজ সংরক্ষণের ব্যাপারগুলো তাদের মাধ্যমে প্রচার করেন, সেখানে কি আলাদা করে এটা বলা হয় যে এই অঞ্চলের জন্য এই ধানটা ভালো হবে, আপনারা এটা নিতে পারেন, এই ধরনের ব্যাপারগুলো কি উল্লেখ? এটা আসলে যারা ধানের জাতটা আবিষ্কার করেছে, গবেষণা প্রতিষ্ঠান, তারাই তাদের ম্যান্ডেটে বলে দেয় যে এই কোন জাতটা কোথায় ভালো হবে। এই বলাটা শুধু আমরা প্রচারণায় সাহায্য করে থাকি, কিন্তু বিজ্ঞানীদের আবিষ্কারের উপরে আমরা নিজেরা কোনো হস্তক্ষেপ বা মতামত আসলে করি না। বুঝতে পেরেছি। আপনি তো আসলে এই কৃষি তথ্য সার্ভিসের সাথে অনেক দিন ধরে যুক্ত, তো এতদিনে আপনি আসলে চ্যালেঞ্জ বা সমস্যা কি দেখলেন? কৃষি তথ্য সার্ভিসের আমার এই অভিজ্ঞতা থেকে আমি কিছু চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি যে আসলে এখনও আমাদের বাংলাদেশে যে পরিমাণ জনগোষ্ঠী, যে পরিমাণ কৃষক, তাদের নিকট সবার কাছে পৌঁছানোর জন্য যেই প্রযুক্তি বা যেই জনবল আমার দরকার বা যেই লজিস্টিক সাপোর্ট দরকার, কৃষি তথ্য সার্ভিসের আসলে সেটা নেই আমি বলবো। তো নেই বলে তো আমি আর বসে নেই। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমাদের এই সাপোর্টটা আছে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, আমরা ওই অধিদপ্তরের সাথে একসাথে মিশে হাতে হাত রেখে তাদের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলের সেবাটুকু পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। তো এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে আমাদের সকল কৃষকদের নিকট পৌঁছানোর জন্য আমার যে লজিস্টিক্যাল সাপোর্ট এবং জনবল দরকার, আমাদের সংস্থা তুলনামূলকভাবে ছোট একটি সংস্থা, খুব অল্প জনবল। আমরা এই জনবল বাড়ানোর জন্য চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এই চ্যালেঞ্জটা আমরা অনেকটা মোকাবেলা করতে পারবো বলে আমি আশা করছি আর কি। আর আরেকটা হচ্ছে যে আমাদের কল সেন্টারে আমরা একটা অসুবিধা ফিল করি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায় এত ভাষাভাষীর লোক আছে, ঠিক আছে, ওদের এমন সব কলও আসে যাদের ভাষাও হয়তো আমাদের বুঝতে কষ্ট হয়। তো এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি। ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনায় আছে যে আমরা এআই ভিত্তিক সেবাটা দিতে পারি কিনা, অর্থাৎ এআই আপনার সেই ভাষাটাকে ইন্টারপ্রেট করে নিয়ে বাংলায় করবে এবং এটার উত্তরটা রেডি করবে, করে আবার ট্রান্সলেট করে সেভাবে সেবাটা দিতে পারবে আর কি। আমি একটু জানতে চাইবো, আপনারা কি কখনো এভাবে ভেবেছেন যে এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক কল সেন্টার চালু করা যায় কিনা? এটি একটি চমৎকার প্রস্তাব। এটা করলে ওই এলাকার অফিসার বা ওই এলাকার ভাষা যে বুঝে ভালো এবং বলতে পারে ভালো, তাদেরকে দিয়ে সমস্যার সমাধান আমরা করতে পারবো। এটা আমাদের বিবেচনায় আছে। আমাদের কৃষি মন্ত্রণালয় আগামী 25 বছরের জন্য একটি বড় কর্মপরিকল্পনা তৈরি করছে। সেই কর্মপরিকল্পনার মধ্যে আমরা এই বিষয়টি রেখেছি যে
শুধু কল সেন্টার না, যে আমাদের যে আমরা ম্যাগাজিন যেটা বের করি এখনও এটা হেডকোয়ার্টার ভিত্তিক, এটা হেডকোয়ার্টার ভিত্তিক না করে আমরা আঞ্চলিক পর্যায়ে সেটা প্রচার করব এবং আঞ্চলিক পর্যায়ে আমরা আলাদা আলাদা কল সেন্টার তৈরি করব এবং এই আঞ্চলিক পর্যায়ে যার যার মতো করে আমরা সেই সেবাটা দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের প্ল্যানে আছে। খুবই ভালো ব্যাপার। আরও একটা জিনিস জানতে চাই, যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা কৃষিতে নতুনভাবে যুক্ত হতে চায় তাদের জন্য আপনারা আসলে আলাদা কি প্রচারণার মাধ্যম রেখেছেন বা বিষয়? আমরা যেটা এখন করছি যে এই মুহূর্তে যারা সফল কৃষক কৃষানি আছে তারা কোন বিষয়ের উপর সফল হয়েছে, কেন সফল হয়েছে, তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা ভিডিও ডকুমেন্টারি তৈরি করি। সেই ডকুমেন্টারিটা আবার আমরা সাধারণ কৃষকদের মাঝে আমরা প্রতিনিয়ত এটা প্রদর্শন করি সিনেমা আকারে। তখন অনেক উদ্যোক্তা উৎসাহী হয়, আগ্রহী হয় এবং সরাসরি স্থানীয় যে কৃষি অফিস আছে সেখানেও যোগাযোগ করে এবং তারা উদ্যোক্তা হওয়ার জন্য তাদের কী ধরনের সাপোর্ট দরকার, বিশেষ করে প্রশিক্ষণ একটা বড় বিষয়, তারপরে উপকরণ সহায়তা একটা বড় বিষয় এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা নাকি ব্যাংক করতে পারে, আর্থিক প্রতিষ্ঠানগুলি করতে পারে। তো সেই ক্ষেত্রে সেই পরামর্শটুকু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করে থাকে। আর আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে আমরা সরাসরি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি আর আমরা তাদেরকে বলে দিই আসলে কোথায় গেলে সে কোন সেবাটা পাবে। আচ্ছা, কৃষির সাথে যেহেতু দেশের অর্থনীতি একটা বড় খাত জড়িত, কৃষি এগিয়ে গেলে আসলে দেশ এগিয়ে যাবে, কিন্তু এখন আপনারা তো আধুনিক প্রচারণা করছেন, তো এই সময়ে আধুনিক কৃষির সাথে আধুনিক প্রচারণা আসলে কতটা সমন্বিত হচ্ছে বলে আপনি মনে করছেন? সমন্বিত করার কাজটা আমরা করে যাচ্ছি। আমি একটু যদি বলি যে সময়ের সাথে সাথে আসলে প্রচারণার মাধ্যমটা চেঞ্জ করতে হয়। এক সময় ছিল আমরা যেমন কৃষি কথা ম্যাগাজিন দিয়ে যথেষ্ট ছিল, কিন্তু এখন আমরা অনলাইন সেবার মাধ্যমে চলে গিয়েছি। আমরা এমন কিছু ছোট ছোট অনুষ্ঠান করছি, টক শো বা পডকাস্ট করছি যেগুলি টোটালি কৃষির উপর ভিত্তি করে, কিন্তু মানুষ তার আজকাল মোবাইলের মাধ্যমে আসলে বেশি দেখতে স্বচ্ছন্দ্য বোধ করে এবং ছোট সময়ের ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আমরা আমাদের এই কৃষি বিষয়ক পডকাস্টের মাধ্যমে কৃষকের হাতে যে মোবাইল ডিভাইসটা আছে তাদের মাধ্যমে এই বুদ্ধিটা বা এই পরামর্শটা বা এই সেবাটুকু দেওয়ার চেষ্টা করছি আমাদের নিয়মিত কাজের পাশাপাশি আর কি। পডকাস্ট বলেন, সোশ্যাল মিডিয়া আছে, আমাদের নিজস্ব ভেরিফাইড অফিসিয়াল পেজ আছে এবং সেই পেজগুলিতে আমাদের সকল সাকসেস স্টোরি ভিডিওগুলি আছে। আমাদের নিজস্ব AIS টিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমাদের সকল সাকসেস স্টোরিগুলি, আমাদের সকল ভিডিও ডকুমেন্টারি আপলোড করা আছে। আমাদের ইউটিউব চ্যানেল আছে আর সবার উপর আমাদের ওয়েব পোর্টাল তো আছে। তো কৃষকের হাতে যদি একটি আধুনিক ডিভাইস থাকে তো সে এই আমাদের এই যে কোনো সেবা গ্রহণ করে আমাদের কর্মকাণ্ডগুলি, আমাদের সেবার পরিধি সম্পর্কে সে জানতে পারে। আচ্ছা, পর্যাপ্ত তথ্যের অভাবে আসলে কৃষকরা কি ধরনের ভুল বা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এখনো পর্যন্ত আপনার অভিজ্ঞতায় আপনি কি দেখেছেন? আসলে সচেতন কৃষকরা যে কোনো কাজ করার আগে সে সঠিক তথ্যটা সংগ্রহ করে থাকে, যেভাবে হোক। এটা হতে পারে কৃষি তথ্য সার্ভিসের নিকট থেকে, অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অথবা আমাদের কৃষি মন্ত্রণালয় যে কোনো দপ্তর সংস্থার সাথে যোগাযোগ করে থাকে। কিন্তু কোনো কৃষক যদি সঠিক তথ্য সংগ্রহ না করে কৃষিকাজে ঝাঁপিয়ে পড়ে তা আসলে সে একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। এরকম অনেক কৃষক আমরা দেখেছি যারা কোনো রকম যোগাযোগ না করে নতুন একটি জাত হয়তো প্র্যাকটিস করে ফেললো, আবাদ করে ফেললো, পরবর্তী দেখা গেলো যে সে হয়তো তার টাইমিং ঠিক নেই, তার ফার্টিলাইজার ডোজ ঠিক নেই, অথবা তার ম্যানেজমেন্টে কোনো ঘাটতি ছিল, যার জন্য সে অনেক বড় আর্থিক লোকসানের সম্মুখীন ক্ষতি হয়ে যায়। তো আমরা কৃষকদের সবসময় উৎসাহিত করি আপনি যে কোনো নতুন প্রযুক্তি প্রয়োগ করার আগে অবশ্যই তার ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন এবং জানার পরে যেন আপনার হাতে কলমে সেই কাজটা করতে পারেন। আচ্ছা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাইবো। বাংলাদেশে রাসায়নিক সার ব্যবহারের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল, এখন যদিও কৃষকরা জৈব সারে ফিরছে, আপনারা আসলে এই ক্ষেত্রে কি ধরনের প্রচারণা চালাচ্ছেন যে আসলে জৈব সারেই আমাদের ফেরা উচিত বা আমাদের জমিগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই? আপনি ঠিক বলেছেন, আমাদের মাটির প্রাণ দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এই ছোট দেশের থেকে এই 18 কোটি মানুষের প্রায় 18 কোটি মানুষের খাদ্য নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন করতে গিয়ে আমরা মাটির উপর কিছুটা টর্চার করে ফেলছি। তো এটা থেকে ফেরার উপায় হচ্ছে মাটিতে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের প্রয়োগটা বাড়ানো। একটা আদর্শ মাটিতে অন্তত 5% জৈব পদার্থ থাকা উচিত। আমাদের দেশে এখন মাত্র গড়ে 0.5 থেকে সর্বোচ্চ 2.5% এই জৈব পদার্থ থাকে। এই ব্যাপারে আমরা কৃষকদের সচেতনতা করার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা লিফলেট তৈরি করে থাকি, আমরা ভিডিও ডকুমেন্টারি তৈরি করে থাকি এবং সেটা আমরা মাঠ পর্যায়ে আমরা প্রদর্শন করে থাকি। এবং একই সাথে আমাদের নিজস্ব যে AIS স্টুডিও আছে সেখানে আমরা টক শোর আয়োজন করি এবং সেই টক শোতে আমাদের বিষয়বস্তু থাকে যে আসলে কৃষকরা কেন রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার বেশি ব্যবহার করবে, কোথায় পাওয়া যাবে, কিভাবে প্রয়োগ করতে হবে, এই বিষয়গুলি আমরা টক শোর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে সেই টক শোগুলিও কিন্তু আবার আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে
আমাদের যে উইংগুলি আছে সেগুলির মাধ্যমে প্রচার করে থাকি। আচ্ছা, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। একটা বিষয় জানতে চাইবো, কি ধরনের পরিবর্তন বা সংযোজন আসলে কৃষি তথ্য সার্ভিসের প্রয়োজন বলে আপনি মনে করছেন? আসলে সময়ের সাথে সাথে প্রযুক্তি পরিবর্তিত হচ্ছে, ড্রোন টেকনোলজি চলে এসেছে পৃথিবীর অনেক উন্নত দেশগুলিতে, আমরা এগুলিতে এখন অনেকটাই পিছিয়ে আছি। আমি বিশ্বাস করি যে সময়ের সাথে সাথে আমাদের যে ম্যানুয়াল যে এগ্রিকালচার যেটা মানব ভিত্তিক, সেটা আস্তে আস্তে আরও যান্ত্রিকীকরণ হবে, ড্রোন ভিত্তিক প্রযুক্তি চলে আসবে, প্রত্যেকটা সেক্টর মেকানাইজেশন হবে। আর কৃষি সেক্টরে আসলে ভবিষ্যতে এত লোক থাকবে না, যারা থাকবে তারা সত্যিকারে বড় কৃষক থাকবে এবং তারা হবে একেবারে এক একজন এক একটা উদ্যোক্তা কৃষক। তো প্রযুক্তি ছাড়া আসলে ভবিষ্যতের কৃষি আসলে চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। এই সমস্ত প্রযুক্তি সময়ের সাথে সাথে বাংলাদেশও আসবে এবং আমরা আমাদের এআইএস-এর মাধ্যমে এই প্রযুক্তির উপরে কৃষকদেরকে তথ্য প্রদান করে থাকব এবং আস্তে আস্তে আমাদের কৃষি এভাবে সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চমৎকার আলোচনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম কৃষি তথ্য সার্ভিসের পরিচালক জনাব মশিউর রহমানের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কৃষি সম্পর্কিত যে কোনো তথ্য আপনারা কিভাবে এই সার্ভিস থেকে পেতে পারেন। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্তর সাথেই থাকুন।